হ্যালো গাইস, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদের জন্য অনেক চমৎকার একটা মুভির এক্সপ্লেনেশন নিয়ে এসেছি, স্পাই এক্স ফ্যামিলি কোড হোয়াইট। কিছুদিন আগে কমিউনিটি পোস্টে আপনাদের কাছ থেকে মুভি এক্সপ্লেনের জন্য একটা রিকমেন্ডেশন চেয়েছিলাম। তো আপনারা সবাই স্পাই এক্স ফ্যামিলি কোড হোয়াইট এই মুভিটিকে বেশি ভোট দিয়েছেন, এজন্যই আমি আজ এই চমৎকার মুভিটিকে এক্সপ্লেন করব। এই মুভিটি স্পাই এক্স ফ্যামিলি এনিমি সিরিজের একটি মুভি, স্পাই এক্স ফ্যামিলি কোড হোয়াইট। এই মুভিটির IMDb রেটিং 7.3। তো গাইস চলুন আর কথা না বাড়িয়ে এই অসাধারণ মুভিটির এক্সপ্লেন শুরু করা যাক। গল্পের শুরুতেই একটা অভিজাত ব্যক্তিবর্গের পার্টির দৃশ্য দেখানো হয়। সেখানে অনেক সুন্দর এক লেডি তার রূপ রং দেখিয়ে একটি লোককে ফাঁসানোর চেষ্টা করছে। তারপর তারা দুজনেই একটা রুমে চলে যায় এবং পরবর্তীতে আমরা বুঝতে পারি ওই লোকটি আসলে ওই মহিলাকে ফাঁসানোর চেষ্টা করছে। পরবর্তীতে ওই লোকটি একটা বিশেষ ধরনের টেবিলের ড্রয়ার ওপেন করে, সেখান থেকে সে একটা বিশেষ ধরনের ব্লুপ্রিন্ট কালেক্ট করে। তারপর সে ওই মহিলার ছদ্মবেশ ধারণ করে। তখন ওই কক্ষে আরেকটি লোক এসে ঢুকে পড়ে এবং সে তার সাথে ওই স্থান ত্যাগ করে। এরপর আমরা দেখি ওই লোকটি ছদ্মবেশ ধারণকারী ওই লোকটি একটি গাড়িতে বসে আছে এবং সে ফোনে বলছে ব্লুপ্রিন্ট পেয়ে গেছি, পূর্ব পশ্চিমের শান্তি অক্ষত থাকুক। এরপর আমরা তার আসল চেহারা দেখতে পাই এবং স্টোরি টেলারের ভয়েসে বলা হয় এর নাম লয়েড ফরজার, কোড নেম টুয়াইলাইট, ওয়েস্টালিসের ইন্টেলিজেন্সদের একজন গুপ্তচর। তারপর অনেক ভয়ঙ্কর একজন লেডিকে দেখানো হয় যে কিছু লোককে নির্মমভাবে হত্যা করছে। স্টোরি টেলারের ভয়েসে বলা হয় এর নাম ইয়র, একজন পেশাদার অ্যাসাসিন, তাকে সবাই থন প্রিন্সেস নামে জানে। তারপর সিন চেঞ্জ হয় এবং স্টোরি টেলারের ভয়েসে আবার বলা হয় ওয়েস্টালিয়ার একজন গুপ্তচর এবং ওস্তানিয়ার একজন অ্যাসাসিন যখন তাদের ব্যক্তিগত জীবনে। তখন ইয়র লয়েডকে জিজ্ঞেস করে হসপিটালে আজ আপনার দিন কেমন ছিল। তখন তারা নিজেদের মধ্যে কথা বলা শুরু করে এবং স্টোরি টেলার বলে তারা দুজন আসলে স্বামী স্ত্রী এবং তারা নকল বিবাহ করেছে আর তারা দুজনেই তাদের আসল পরিচয় একে অপরের কাছে গোপন রেখেছে। তখন আমরা একটি ছোট্ট মেয়েকে দেখতে পাই যার নাম আনিয়া। সে একজন টেলিপ্যাথ, অর্থাৎ সে সবার মনের কথা শুনতে পায়। তখন লয়েড তার কাজের বিষয়বস্তু নিয়ে ভাবছিল। আনিয়া তার মনের কথা শুনে বলে গুপ্তচররা কতটা অসাধারণ। তখন ইয়র ভাবছে আজ তো আমার উপর মিসাইল এবং বোমা হামলা হয়েছে, কত বড় একটা ঝামেলা গেল। তখন আনিয়া মনের কথা শুনে বলে মাম্মা ডিনারের আগে যুদ্ধে গিয়েছিল। তখন তাদের পেট ডগও এসে পড়ে। ওই সময় স্টোরি টেলার বলে এই ডগিটারও একটা পাওয়ার আছে, সে আসলে ফিউচার দেখতে পায়। তখন আনিয়া ডগের ফিউচারের মাধ্যমে দেখতে পায় তার মাম্মা অনেক ভয়ঙ্কর খাবার তৈরি করেছে। আনিয়া বলে আজ মাম্মাকে খাবার তৈরি করতে দেওয়াটা অনেক বিপজ্জনক হবে। তখন আনিয়া তার বাবাকে বলে আমি আজ বাবার হাতের স্পেশাল ডিশ খেতে চাই। এরপর সিন চেঞ্জ হয় আনিয়ার স্কুলে। তখন আনিয়ার টিচার বলে তাদের একটা কুকিং কম্পিটিশন হবে, সেখানে তাদেরকে ডেজার্ট তৈরি করতে হবে যেটা এই স্কুলের ঐতিহ্য। তখন আনিয়ার সাথে তার ক্লাসমেটরা ঝগড়া শুরু করে। তার ক্লাসমেটরা বলে তুমি এই বিষয়টাও জানো না। তাদের টিচার বলে অনেক হয়েছে, থামো এখন। আনিয়া বলে সব দোষ দ্বিতীয় ছেলের। তখন টিচার বলে বিগত বছরের উইনারকে স্টেলা স্টার দেওয়া হয়েছিল। আনিয়া বলে সত্যি স্টেলা স্টার দেওয়া হবে? তখন স্টোরি টেলার আমাদেরকে বলে স্টেলা স্টার এমন একটা মেডেল যেটা স্টুডেন্টসদের মর্যাদা বৃদ্ধি করে। একজন স্টুডেন্ট যখন 8টি স্টেলা স্টার অর্জন করতে পারবে তাদেরকে স্কুলের ইলাইট স্টুডেন্টসদের গ্রুপে যোগ করা হবে এবং তারা তাদের সাথে পড়ালেখা করার সুযোগ পাবে। আর লয়েড ফরজারের অপারেশন স্ট্রিটের প্রধান কাজ এটাই যে তার মেয়ে আনিয়া 8টি স্টেলা স্টার পাওয়ার পর যেন ওই গ্রুপে যোগদান করতে পারে, যেন টুয়াইলাইট ওস্তানিয়ার একজন প্রমুখ নেতার কাছে পৌঁছতে পারে। বাই দ্য ওয়ে গাইস, এখানে লয়েড যে মিশনে বর্তমানে আছে তার নাম অপারেশন স্ট্রিট, আর এর জন্যই টুয়াইলাইট আনিয়াকে তার নকল মেয়ে বানিয়ে ইডেন স্কুলে ভর্তি করে। তখন আমরা দেখি লয়েড আনিয়ার স্কুলের গুপ্তভাবে তদারকি করছিল। তখন তাকে একটা গুপ্ত কোড পাঠানো হয়। এরপর লয়েড তার এরিয়ার গুপ্তচরের হেডকোয়ার্টারে এসে পৌঁছায়। সে তার কলিগ হ্যান্ডেলার সাথে দেখা করে। হ্যান্ডেলা বলে এজেন্ট টুয়াইলাইট, এটা তোমার নতুন মিশনের ফাইল। লয়েড বলে অপারেশন স্ট্রিক্ট চলাকালীন সময় আমি এই মিশনের উপর সময় দিতে পারবো না। তারপর হ্যান্ডেলা একটা ছবি দেখিয়ে বলে তুমি এই মিশনটা ছেড়ে দাও, অপারেশন স্ট্রিক্স এখন থেকে তার দায়িত্বেই থাকবে। তখন লয়েড বলে এই লোকটা একটা গর্দভ আর ডেজম্যান অনেক চালাক, আমার মনে হয় না সে এই মিশনটা সামলাতে পারবে। হ্যান্ডেলা বলে এটা আমিও জানি, কিন্তু উপর মহল থেকে অর্ডার এসেছে আর তারা আমাদের বাজেটও বাড়িয়ে দিয়েছে, আর এমনিতেও আমাদের মিশনে কোনো প্রোগ্রেস হচ্ছে না। এরপর সিন চেঞ্জ হয়, আমরা আরেকজন এজেন্টকে দেখতে পাই। সে একটা হ্যাট পরেছিল, সেই হ্যাটটা তার মাথা থেকে উড়ে যায় এবং লয়েড ফরজার সেটাকে ধরে ফেলে। এরপর সিন চেঞ্জ হয় ইয়রের দিকে। ইয়র লয়েড থেকে একটু দূরেই একটা বহুতল ভবনের উপর ছিল। লয়েডের হ্যাট ধরা অবস্থায় ইয়র লয়েডকে ওই মেয়েটির সাথে দেখে ফেলে এবং সে অন্য কিছু মনে করে বসে। এরপর আমরা দেখি লয়েড এবং ওই এজেন্ট কোডের মাধ্যমে কথা বলতে শুরু করে।
তখন ইয়র বলে লয়েড কি এইমাত্র ওই লেডিকে কিস করলো? তারপর ইয়র তার কলিগদের কাছে যায় এবং জিজ্ঞেস করে আপনারা কি কথা বলছেন। তখন তার কলিগ বলে একজন প্রতারণাকারী পুরুষ 3টি কাজ করে। 1. বারবার বিজনেস ট্রিপে যাওয়া। 2. পোশাক পরার ধরন চেঞ্জ করে। 3. হঠাৎ হঠাৎ উপহার দেয়। তখন ইয়র একটু কনফিউজ হয়ে যায় এবং সিন চেঞ্জ হয়। লয়েড ভাবছে অপারেশন স্ট্রিট থেকে আমাকে বরখাস্ত করা হয়েছে, তার মানে আমাকে এ পরিবার ছেড়ে যেতে হবে। তখন ইয়র ভাবে কে জানে ওই মেয়েটা কে ছিল, সে কি আনিয়ার জন্য নতুন মা চায়, তাহলে আমি কি একজন যোগ্য মা, তার জন্য একজন যোগ্য ওয়াইফ হতে পারিনি? তখনই আনিয়া এসে পড়ে। বাই দ্য ওয়ে গাইস, আনিয়া যেভাবে কথা বলে আমি ঠিক সেই কথাগুলোই আপনাদেরকে বলে শোনাবো, তাহলে আপনারা এক্সপ্লেনটা দেখে আরো মজা পাবেন। আনিয়া বলে আমাদের স্কুলে নতুন একটি সিক্রেট মিশন দেওয়া হয়েছে। তখন ইয়র তার হাতের পেপারটি দেখে বলে কুকিং কম্পিটিশন, এটা তো অনেক ভালো হবে। আনিয়া বলে সবচেয়ে ভালো ডিজার্ট বানাতে পারলে ফার্স্ট প্রাইজ দেওয়া হবে। তখন লয়েড ভাবছে আনিয়া যদি একটা স্টার পায় তাহলে অপারেশন স্ট্রিটে প্রোগ্রেসের প্রমাণ তারা পেয়ে যাবে, তাহলে হয়তো হ্যান্ডলা হেডকোয়ার্টারে অর্ডারের বিপক্ষে কিছু বলতে পারবে। তখনই লয়েডের একটা ফাইলের কথা মনে পড়ে। তখন লয়েড কেক বানানোর জন্য আনিয়াকে জিজ্ঞেস করে মেরে মেরে করলে কেমন হয়। মেরে মেরে হলো একটি কেকের নাম। তখন আনিয়া বলে মেরে মেরে? লয়েড বলে মেরে মেরে তোমার প্রিন্সিপালের ফেভারিট ডিশ। ইয়র জিজ্ঞেস করে এটা আপনি কিভাবে জানলেন? লয়েড বলে আমি স্কুলের একটা ম্যাগাজিনে এটা পড়েছিলাম, সেখানে বলা আছে তার হোম টাউনে তৈরি হয় মেরে মেরে, যেটা ওনার অনেক পছন্দ। তখন আনিয়া বলে আনিয়াও এই ডিশটা খাবে। লয়েড বলে এটা এখানে পাওয়া যায় না, যেখানে তৈরি করা হয় সেই স্থানে যেয়েই আমাদের দেখতে হবে। অর্থাৎ তারা ফ্রিজেস যাওয়ার কথা চিন্তা ভাবনা করছে। তখন ইয়রের তার কলিগের বলা বারবার বিজনেস ট্রিপে যাওয়ার কথা মনে পড়ে। তাহলে এটাও কি একটা বিজনেস ট্রিপ? লয়েড কি আমাকে ধোকা দিচ্ছে? কিন্তু আনিয়া তখন অনেক খুশি যে তারা ঘুরতে যাবে। লয়েড বলে আমরা ঘুরতে যাচ্ছি না, তোমার কুকিং কম্পিটিশনের জন্য যাচ্ছি। তখন আনিয়া একটু মজা করে বলে ইয়েস স্যার, আমরা মেরে মেরে নামের কাল্পনিক গুপ্তধনকে খুঁজতে যাচ্ছি। লয়েড বলে ওইটা কোনো গুপ্তধন নয়, একটা সাধারণ রেস্টুরেন্টেই পাওয়া যায়, এবং ইয়রকেও তাদের সাথে যেতে বলে। তখন ইয়রের সন্দেহ দূর হয়। এরপর সিন চেঞ্জ হয়, আমরা দেখি তারা তিনজনেই একটা ট্রেনে ভ্রমণ করছে। তখন আনিয়া লয়েড এবং ইয়রকে বলে তার বাথরুমে যেতে হবে। এরপর আনিয়া একা একাই ওয়াশরুমে চলে যায়। ওই সময় সে একটা চাবি খুঁজে পায়। তখন আনিয়া তার ডগের মাধ্যমে একটা ফিউচার ভিশন দেখতে পায়। সে দেখে এই চাবিটা একটা গুপ্তধন বাক্সের চাবি। তখন সে অনেক খুশি হয়ে যায়। এরপর সিন চেঞ্জ হয় লয়েড এবং ইয়রের দিকে। তারা নিজেদের মধ্যে আনিয়াকে নিয়ে কথা বলছে। তখন লয়েড ইয়রকে বলে তুমি আনিয়ার জন্য মায়ের দায়িত্ব অনেক ভালোভাবে পালন করছো, কিন্তু ইয়র উল্টা ভাবে, সে মনে করে সে তার দায়িত্ব ঠিকভাবে পালন করছে না। তখন ইয়র তার পাশের কক্ষেই একটা কাপলকে ইন্টিমেট অবস্থায় দেখে। ওই সময় লয়েড জিজ্ঞাসা করে কি হয়েছে, তো ইয়র তখন একটু লজ্জা পায়। তারপর সে ওখান থেকে চলে যায়, বলে আনিয়া কোথায়, ওকে একটু দেখে আসি, ও এখনো আসলো না যে। সিন চেঞ্জ হয় আনিয়ার দিকে। আনিয়া বলে আমরা মোটাপেট নাম্বার 1-এ গুপ্তধন দেখেছিলাম, অর্থাৎ সে ট্রেনের বগিকে মোটাপেট বলছে। তারপর সে ওই বাক্সটা খুঁজে বের করে এবং সেটা ধরতেই যাবে, তখন তার কুকুর তাকে নিষেধ করে। তখন আনিয়া ভাবছে অন্যের জিনিস না বলে কখনো ধরতে নেই, কিন্তু এই রুলটা তখন অ্যাপ্লাই হবে না যখন পুরো দুনিয়া বিপদে। পুরো দুনিয়ার শান্তি এখন আমাদের হাতে। তারপর সে ওই বক্সটি খুলে দেখে তার ভিতরে একটি চকলেট। সে বলে এইটা আবার কেমন গুপ্তধন। তখন ওই স্থানে লোক এসে পড়ে এবং আনিয়া ভুল করে চকলেটটি খেয়ে ফেলে। তার চকলেট খাওয়ার দৃশ্যটি অনেক মজাদার ছিল। যাই হোক, তখন ওই লোক দুটি নিজেদের বলছে তুমি এত গুরুত্বপূর্ণ একটা চাবি কিভাবে হারাতে পারো। আরেকজন বলে তাহলে আমরা ওই বাক্সের তালাটি ভেঙে দিব। তখন ওই বাক্সটি আনিয়া জায়গা মতো রেখে লুকিয়ে পড়ে। তখন ওই লোক দুটি আরো বলছে তুমি কি জানো এই গুপ্তধনটা আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ? এটা পাওয়ার জন্য 3 বছর সময় লেগেছে, আর এই গুপ্তধনের মাধ্যমে পূর্ব পশ্চিমের সম্পূর্ণ অবস্থাই বদলে যাবে। তখন আনিয়া তার আজগুবি কল্পনা শুরু করে। সে ভাবে একজন সায়েন্টিস্ট বলছে দেখো আমরা ওয়েস্টেলিসের নাম্বার 1 চকলেট আবিষ্কার করে ফেলেছি। তখন ওস্তানিয়ার একজন স্পাই ওই চকলেটটি চুরি করে নিয়ে যায়, আর সে বলে আমরা দুনিয়ার সবচেয়ে বড় চকলেট ফ্যাক্টরি তৈরি করে এই দুনিয়ার উপর রাজত্ব করব। তখন ওই সায়েন্টিস্ট বলছে না, এটা হতে পারে না, ওয়েস্টেলিসের চকলেট ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে যাবে। আনিয়া এখানে গুপ্তধনের বিষয়গুলোকে এইভাবে ভাবছে, অর্থাৎ সে মনে করছে পূর্ব পশ্চিমে চকলেটের কারণে আবার যুদ্ধ লাগতে পারে। তখন আনিয়া বলে চকলেট ডাকাত, তাহলে কি এরা খারাপ লোক? ওই সময় ওই দুইজন সাসপিশিয়াস লোক বক্সটি খুলে দেখে তার মধ্যে কোনো চকলেট নেই। তখন তারা বুঝতে পারে চকলেটটি কেউ চুরি করেছে, আর ওই সময় আনিয়া একটু ভয় পেয়ে পালিয়ে যায়, আর আনিয়াকে তারা দেখে ফেলে। তখন ওই দুইটি লোক আনিয়াকে হ্যারেস করে। এরই মধ্যে ইয়রও ওই স্থানে এসে পড়ে।
তখন আনিয়া বলে এই দুইজন চকলেট ডাকাত আর তারা আমার তল্লাশি নিতে চেয়েছে। তখন ওই দুইজন লোক আনিয়া এবং ইয়রকে মারার চিন্তা ভাবনা করে। আমরা দেখি তখন ইয়রের চোখ ভিলেনের মতো হয়ে যায়। সে তার থন প্রিন্সেস রূপে ফিরে আসে। ইয়র আনিয়াকে চোখ বন্ধ করতে বলে এবং তাদের দুইজনকে অনেক বড়সড় একটা ধোলাই দেয়। তারপর ইয়র আনিয়াকে বলে তোমার এই দুইজন আঙ্কেল পা পিছলে পড়ে গেছে। এরপর সিন চেঞ্জ হয়, তারা তিনজন অনেক সাসপিশিয়াস ভাবে ট্রেন থেকে নামে। তারপর তারা দেখে ফ্রিজ এসে সবকিছু ফ্রিজ হয়ে আছে। এরপর তারা ওই রেস্টুরেন্টে গিয়ে পৌঁছায় যেখানে মেরে মেরে নামের বিশেষ ধরনের ওই ডিশটি তৈরি করা হয়। তখন লয়েড অনেকগুলো খাবারের অর্ডার করে, এর সাথে তারা মেরে মেরেও অর্ডার করে। ওয়েটার বলে আপনারা অনেক লাকি, মেরে মেরে শুধু একটা পিসই বাকি ছিল। তারপর ওয়েটার তাদের জন্য খাবার নিয়ে আসে, সেটা দেখে আনিয়া অনেক খুশি হয়। তারা খেতে খেতে ইয়র লয়েডের পোশাকের দিকে খেয়াল করে। ইয়র ভাবে লয়েড তো কখনোই এরকম টি শার্ট পরে না। তখন তার কলিগের বলা কথাটি মনে পড়ে। নাম্বার 2, তারা তাদের পোশাকের ধরন চেঞ্জ করে। তখন ইয়র ভাবে তাহলে কি সে আমাকে ধোকা দিচ্ছে? কে ওই মহিলাটা? আমি যদি লয়েডকে জিজ্ঞেস করি তাহলে কি সে আমাকে বলবে? আর সে যদি অন্য কোনো মহিলাকে পছন্দ করে তাহলে আমার কি হবে? ইয়র এসব কথা ভাবতে ভাবতেই রেস্টুরেন্টের শেফ তাদের সামনে এসে দাঁড়ায়। সে আনিয়া এবং তার ফ্যামিলিকে তার রেস্টুরেন্টে স্বাগত জানায়। তারপর শেফ জিজ্ঞেস করে খাবার কিরকম হয়েছে। আনিয়া বলে ভালো হয়েছে, রেস্টুরেন্টের শেফকে ডাকুন। এরপর শেফ বলে আপনারা আসার সময় কি একটা মিলিটারি এয়ারক্রাফট দেখেছেন? লয়েড বলে হ্যাঁ। শেফ বলে যুদ্ধের সময় ওইটা রেকি এবং ব্র্যান্ডন উড়িয়েছিল। ওই সময় ফ্রিজিসের আকাশে অনেক ভয়ঙ্কর একটা যুদ্ধ হয়েছিল। অর্থাৎ গাইস এখানে দুইজন পাইলটের কথা বলা হচ্ছে, তারা হয়তো অনেক ফেমাস। তারপর সিন চেঞ্জ হয় ইয়রের ভাইয়ের দিকে। ইয়রের ভাই একটা গুপ্ত পুলিশ সংগঠনের সদস্য। তখন তাদের চিফ বলে আমি সবকিছু তো জানি না, কিন্তু কিছু একটা হয়েছে। অর্থাৎ চিফ বলতে চায় ফ্রিজিসে বসে গুপ্তভাবে কেউ একজন কলকাঠি নাড়ছে। তো তখন ইয়রের ভাই সম্পূর্ণ কথা না শুনেই ফ্রিজিসের জন্য রওনা হয়। ইয়রের ভাই বলে আমার সরল সোজা বোনটা ফ্রিজিসে ঘুরতে গিয়েছে, সে তো কিছুই জানে না। গাইস ইয়রের ভাই তো দেখি আরেক মাথা মোটা, যে এক বসায় 10 জনকে শুইয়ে দেয় সে নাকি সরল সোজা। যাই হোক, সে সামনের দিকে যেতে না যেতে তার দুইজন কলিগ এসে তাকে চেপে ধরে। তখন ইয়রের ভাই সিস্টার বলে চিৎকার চেঁচামেচি শুরু করে। তারপর আবার সিন শিফট হয় আনিয়ার দিকে। শেফ বলছে একের পর এক পরন্ত মিসাইল আমার সব কিছু ছিনিয়ে নিল, আমার ঘরবাড়ি, আমার পরিবার, খাবারের জন্য কিছুই ছিল না। এমনকি ওই সময় আমাদের ঠাঁই নেওয়ার জন্য কোনো ছাদ ছিল না। ঠিক ওই সময় আমার সামনে একটা বাচ্চা এসে দাঁড়ায়। সে বিভিন্ন ধ্বংসস্তূপের নিচে খাবার খুঁজে বেড়াচ্ছিল। আমার মতো ওই ছেলেটাও এতিম হয়ে গিয়েছিল। তখন লয়েড বলে আমি জানি, আমি গুপ্তচর হয়েছি কারণ এরকম দৃশ্য যেন আর দ্বিতীয়বার দেখতে না হয়। তখন শেফ বলে এখন আমি উষ্ণের থেকে উষ্ণ খাবার তৈরি করি, যারা খাবারটা খাবে তাদের মন যেন খুশিতে ভরে যায়। এই জন্য হয়তো আমি এই কাজের মাধ্যমে নিজের ক্ষতকে সারিয়ে তোলার চেষ্টা করছি। এরপর তাদের বিখ্যাত ডিশ মেরে মেরে আনিয়ার সামনে এনে রাখা হয়। এটা দেখে আনিয়া এবং ইয়র অনেক খুশি হয়ে যায়। ওই সময় মিলিটারি ইন্টেলিজেন্সের স্পেশাল রেকগনাইজেন্স রেজিমেন্ট ওই স্থানে এসে পড়ে। এক কথায় বলতে গেলে তারা হলো ভিলেন। তারা রেস্টুরেন্টে জোর করে ঢুকে পড়ে এবং খাবার অর্ডার করে, তার সাথে মেরে মেরেও অর্ডার করে। তখন শেফ বলে মেরে মেরে শেষ হয়ে গেছে। তখন ওই মিলিটারি কমান্ডার আনিয়ার মেরে মেরে দেখতে পেয়ে আনিয়ার থেকে ছিনিয়ে নেয়। লয়েড ওই মিলিটারি কমান্ডারের কাছে গিয়ে বলে এইটা আপনি ঠিক করছেন না। তখন ওই মিলিটারি কমান্ডার বলে আচ্ছা ঠিক আছে, তুমি আমার সাথে একটা গেম খেলো, এই গেমটা যে জিতবে এই মেরে মেরেটা তার। ওই গেমের রুল হলো তাদের দুজনকেই একই রকমের ডিশ দেওয়া হবে। ওই খাবারের মধ্যে কি কি ইনগ্রিডিয়েন্টস দেওয়া আছে সেটা যে যত অ্যাকুরেটভাবে বলতে পারবে গেমটা সেই জিতবে। বলবে না, তারা দুজনে কাগজের উপর লিখবে। তারপর দুজনেই খাবার খেয়ে তাদের ফলাফল কাগজের উপর লেখে। প্রথমে লয়েড তার ফলাফল দেখায়। ওই খাবারের মধ্যে কোন কোন ধরনের সুগার রয়েছে এগুলো লয়েড সম্পূর্ণ সঠিকভাবে বলে দেয়। আনিয়া এটা দেখে অনেক খুশি হয়, বলে বাবা তো দেখি সুগার মাস্টার। এরপর ওই মিলিটারি কমান্ডার তার রেজাল্ট পেশ করে। আমরা দেখি সে শুধু উপকরণের নামই লেখে না, বরং কত গ্রাম ইউজ করা হয়েছে সেই পরিমাণটাও সঠিকভাবে লিখে দেয়। আর তাই সে ওই গেমটা জিতে যায় এবং সে মেরে মেরেটা খেয়ে ফেলে। এটা দেখে আনিয়া একটু স্যাড ফিল করে। তখন লয়েড বলে চিন্তা করো না, আমরা কালকে আবার আসবো। শেফ বলে আমাদের ইনগ্রিডিয়েন্টস তো শেষ হয়ে গেছে, সেটা মানডের আগে এখানে আসতে পারবে না। তখন লয়েড রেসিপি চায়। শেফ বলে সেটা তো আমার লেখা নেই, আর লেখা থাকলেও আমি দিতাম না। আনিয়া বলে কিপটা লোক। তখন
লয়েড ভাবছে আমাদের মেরে মেরে যেভাবেই হোক নিতে হবে, না হলে প্রিন্সিপালকে খুশি করা যাবে না আর আনিয়া কম্পিটিশনটা হেরে যাবে। তখন আনিয়া তার টেলিপ্যাথ পাওয়ার দিয়ে লয়েডের কথা শুনে বলে আমার স্টেলা স্টার পালিয়ে যাচ্ছে। এরপর ইয়র বলে আমরা যদি ইনগ্রিডিয়েন্টস এনে দিই তাহলে কি আপনি এটা বানাতে পারবেন? তখন শেফ বলে অবশ্যই, কেন নয়। এরপর সিন চেঞ্জ হয়, আমরা দেখি তারা তিনজন বাজারে দাঁড়িয়ে লিস্ট দেখছে। ইয়র বলে এই লিস্টটা তো অনেক লম্বা। তখন লয়েড বলে কোনো অসুবিধা নেই। এরপর লয়েড তার গুপ্তচর দৃষ্টি অ্যাক্টিভেট করে আর সে সব কিছু খুঁজে বের করে ফেলে। তারপর আমরা দেখি লয়েড বাতাসের গতিতে যায় এবং শব্দের গতিতে ফিরে আসে। আর তখন তাদের কাছে শুধু একটা উপকরণ নেওয়াই বাকি ছিল আর সবকিছুই তারা জোগাড় করে ফেলে। তখন তাদের সামনে লিপস্টিক বিক্রেতারা আসে এবং সেখান থেকে লয়েড একটা কিনে নেয়। সেটা সে ইয়রকে উপহার হিসেবে দেয়। তখন ইয়রের তার কলিগের বলা কথা আবার মনে পড়ে। নাম্বার 3 তারা গিফট দিতে চায়। তখন ইয়র ভাবে লয়েড কি তাহলে আমাকে ধোকা দিচ্ছে? তারপর ইয়র ওই স্থান থেকে চলে যায় এবং সে বলে আমি ওয়াশরুমে যাচ্ছি। তখন আনিয়া একটি মেলা দেখতে পায় এবং সেখানে সে তার বাবাকে নিয়ে যায়। তারপর তারা ওই মেলায় একটা গেম দেখতে পায় যেখানে অরেঞ্জ সিরাপও ছিল আর ওই সিরাপটা পেলেই তাদের সব ইনগ্রিডিয়েন্টস কালেক্ট হয়ে যাবে। তখন ওই দোকানে আনিয়া পার্ট নিয়ে একটা লটারির টিকিট নেয়। এখানে লটারির কনসেপ্টটা হলো বন্দুক দিয়ে নিশানা করে মারার পর ওইটা যদি নিচে পড়ে যায় তাহলে ওই জিনিসটা তার। তো আনিয়া তখন বন্দুক নিয়ে বলে এখন দেখবে আমার চমৎকার। তারপর সে নিশানা করে এবং সেটা জায়গা মতো না লাগায়। আনিয়া বলে সবকিছু এত নড়াচড়া করছে কেন? লয়েড বলে কিছুই নড়াচড়া করছে না, তুমি ঠিক করে মারতে পারোনি। গাইস, মাঝে মধ্যে আনিয়ার মুখ থেকে এরকম মিষ্টি মিষ্টি কথা শুনতে অনেক মজাই লাগে। তখন আনিয়া ওই দোকানদারের মাইন্ড পড়ে বুঝতে পারে সে চিটিং করছে। লয়েড বলে বুঝতে পেরেছি, মেলার মধ্যে এরকম ধোকাবাজি অনেক সময় করা হয়। তখন লয়েড একটা বন্দুক নিয়ে এমন ভাবে গুলি করে অর্থাৎ নিশানা করে অনেকগুলো জিনিস একসাথে পড়ে যায়। তখন সবাই দেখে ফেলে যে প্রোডাক্টের পিছনে একটা সাপোর্ট ক্লিপ লাগানো, যার কারণে ওই প্রোডাক্টগুলো গুলি করলেও পড়ছে না। এরপর লয়েড তার অরেঞ্জ সিরাপ নিয়ে চলে আসে। তারপর ইয়রও ফিরে আসে, কিন্তু ইয়র অনেক দুশ্চিন্তায় আছে কারণ সে মনে করে লয়েড তাকে ধোকা দিচ্ছে। এরপর ইয়র এবং লয়েড একটি শপে এসে বসে। দুশ্চিন্তার কারণে ইয়র অনেক ওয়াইন খেয়ে ফেলে। তারপর ইয়র মাতাল হয়ে লয়েডকে জিজ্ঞেস করে সে কি তাকে ধোকা দিচ্ছে। তখন আনিয়া একটা খেলনা রেল গাড়িতে ছিল এবং সে বলে মা বাবা কি ফ্ল্যাটিং করছে। এরপর সিন চেঞ্জ হয়, ইয়রের জ্ঞান ফিরে আসে। তখন আনিয়া বলে মা তো মাতাল হয়ে গেছে। তারপর সে অনেক লজ্জা পায় এবং লয়েডের কাছে ক্ষমা চায়। তখন ইয়র ভাবে আমি কতটা খারাপ, সে মনে হয় আমাকে ডিভোর্সও দিয়ে দিতে পারে। তখন আনিয়া ডিভোর্স শব্দটা শুনতে পেয়ে তার একটা ফ্রেন্ডের বলা কথা মনে পড়ে। সে মনে করে ডিভোর্স মনে হয় একটা খুনোখুনির ব্যাপার। তখন আনিয়া তার মা বাবাকে একা সময় কাটানোর ব্যবস্থা করে দেয়। সে বলে তোমরা যাও গিয়ে ফ্ল্যাটিং করো। তারপর ইয়র এবং লয়েড ফেরিস হুইলে বসে। তখন ইয়র লয়েডকে সবকিছু খুলে বলে আর লয়েডও তাকে বলে যে ওই মেয়েটা তার গার্লফ্রেন্ড নয়, সে তাকে শুধু রাস্তা দেখাচ্ছিল। তখন লয়েড ইয়রের সাথে ফ্ল্যাটিং করতে শুরু করে আর এতে ইয়র এতটাই লজ্জা পায় যে সে লয়েডকে ওই ফেরিস হুইল থেকে লাথি মেরে নিচে ফেলে দেয়। তখন এটা দেখে আনিয়া ভাবে মা বাবা কি আবার খুনোখুনি শুরু করলো। আনিয়া তাদের মনের কথা শুনে বুঝতে পারে যে তারা লড়াই করছে না। তখন আনিয়া জিজ্ঞেস করে আপনারা কি মারামারি করে ফ্ল্যাটিং করছিলেন? তখন লয়েড এবং ইয়ন দুজনেই একটু লজ্জা পায় এবং সিন চেঞ্জ হয়। তাদের মেরে মেরে এখনো একটা উপাদান নেওয়া বাকি ছিল। লয়েড ভাবে এটা এত সহজে পাওয়া যাবে না, হয়তো এর জন্য বেআইনি কাজ করতে হতে পারে। তাই সে ইয়র এবং আনিয়াকে হোটেলে ফিরে যেতে বলে এবং সে এই কাজের জন্য প্রস্তুত হয়ে রওনা দেয়। এরপর সিন চেঞ্জ হয় ওই মিলিটারি কমান্ডারের দিকে। কমান্ডারের একজন ম্যানেজার বলছে এই বিশাল ব্যাটেল প্লেনটা উড়ার জন্য প্রস্তুত। তখন ওই মিলিটারি কমান্ডার তাকে বলে ভালো কাজ করেছো এবং এরপর তাকে গুলি করে দেয়। মিলিটারি কমান্ডার বলে সে একজন গুপ্তচর ছিল, তাই সে তাকে মেরে দিয়েছে। তখন কর্নেলকে তার দুজন সৈনিক এসে বলে মাইক্রোচিপটা একজন খেয়ে নিয়েছে, অর্থাৎ এখানে আনিয়ার কথা বলা হচ্ছে। এটা শুনে কর্নেল অনেক রাগান্বিত হয়ে যায় এবং সিন চেঞ্জ হয়। ওয়েস্টালিসের স্পাই হেডকোয়ার্টারে হ্যান্ডলা এবং তার বাকি সাথীরা মিটিং করছে। হ্যান্ডলা বলে আমাদের ফ্রিজেসের যে এজেন্ট ছিল তার সাথে কন্ট্যাক্ট করা যাচ্ছে না, অর্থাৎ কর্নেল যেই ম্যানেজারকে মেরে দিয়েছে সেই ম্যানেজারটি আসলে ওয়েস্টালিসের একজন এজেন্ট ছিল।
তারপর হ্যান্ডলা বলে ওই মাইক্রোফিল্মটা যদি ম্যালবো প্রশাসনের হাতে চলে যায় তাহলে পূর্ব এবং পশ্চিমের যুদ্ধ হওয়াটা নিশ্চিত। লাকিলি টুয়াইলাইটও এখন ফ্রিজেছে। তখন হ্যান্ডলা তার এক এজেন্টকে বলছে টুয়াইলাইটের সাথে দেখা করো এবং ওই মাইক্রোফিল্মটি নিয়ে আসো। তখন তাদের মাঝখানে একটি মেয়ে উঠে বলে কাজ হয়ে যাবে। এই হলো সেই হেড পোড়া মেয়েটি যে টুয়াইলাইটের সাথে ওই দিন ছিল। তখন হ্যান্ডলা বলে তুমি যাবে না। তখন ওই মেয়েটি বলে আপনি চিন্তা করবেন না, আমি সবকিছু সামলে নিব। এরপর সে ওই জায়গা থেকে দৌড়ে পালিয়ে যায়। তখন হ্যান্ডলা বলে এই অর্ডার তোমার জন্য ছিল না। এখানে একটা বিষয় সলভ করি। এখানে যে সাদা চুলের মেয়েটি আছে তার টয়লেটের উপর ক্রাশ আছে। বাহির থেকে সে দেখতে অনেক স্ট্রিক্ট হলেও টয়লেটকে দেখলেই সে পাগল হয়ে যায়। তো যাই হোক, সে দৌড়াতে দৌড়াতে জিকির করে যে টয়লেটের সাথে মিশন, টয়লেটের সাথে মিশন। এরপর টয়লেটের সিন দেখানো হয়, সে লিকারের জিকির করছে। তখন আমরা দেখি লয়েড তার গুপ্ত কলাকৌশলের মাধ্যমে বিভিন্নভাবে সে লিকার খুঁজে বের করার চেষ্টা করছে। এরপর আনিয়ার প্রেক্ষাপট দেখানো হয়, তারা হোটেলে উঠেছে। তখন আনিয়া তার ডগকে হোটেলের সবকিছুর সাথে ইন্ট্রোডাকশন করাচ্ছে। এরপর সে তার ব্যাগ খুলে সব জিনিসপত্র একটা জায়গায় রাখে। তখন তার মা জিজ্ঞেস করে তুমি এই টর্চটা কেন এনেছো? আনিয়া বলে গোয়েন্দাগিরি করার জন্য। তারপর ইয়র একটা বন্দুকের কথা জিজ্ঞেস করে। তখন আনিয়া একটু ভাইব নিয়ে বলে এটা আমার শত্রুদের জন্য। একজন গোয়েন্দা তার রহস্য কখনোই কাউকে বলে না। তারপর সে তার মার সাথে খেলতে শুরু করে। এরপর সিন চেঞ্জ হয় লয়েডের দিকে। লয়েড সেই লিকিওরটি খুঁজে পায়নি এবং সে অনেক চিন্তিত। তখন সে তার একজন অ্যাসিস্ট্যান্টের কাছে ফোন করে, তাকে বলে কালকে সকালের মধ্যেই ওই লিকিওরটি নিয়ে আসতে। এরপর লয়েড হোটেলে ফিরে আসে এবং তখন অনেক রাত হয়ে গিয়েছিল। আনিয়া তখন ঘুমিয়েছিল। তার বাবা আসার সাথে সাথেই সে জেগে যায়। লয়েড বলে তাকে আবার যেতে হবে, সে লিকিওর এখনো পায়নি। তখন ইয়র বলে এত রাতে আবার যাবেন? তখন আনিয়া বলে আপনি মিথ্যা বলেছেন, আপনি বলেছিলেন আপনি তাড়াতাড়ি চলে আসবেন। তখন লয়েড ভাবছে যেভাবেই হোক লিকিওরের ব্যবস্থা করতে হবে, না হলে আমাদের নকল পরিবার ভেঙে যাবে। তখন আনিয়া সব কথা শুনতে পায় এবং সে বলে পরিবার ভেঙে যাবে। তারপর সেও যেতে চায়। তখন লয়েড বলে না, তুমি যাবে না, তুমি এখন গিয়ে ঘুমিয়ে পড়ো, বাবা সকালে এসে পড়বে। তখন আনিয়া বলে আনিয়া সবাইকে অনেক বিরক্ত করে, তাই না? এরপর সে একটু স্যাড হয়ে যায় এবং ওই স্থান থেকে চলে যায়। এরপর লয়েড চলে যাওয়ার সময় ইয়র তাকে বলে আমরাও আপনার সাথে যেতে চাই, আর এটা তো একটা ফ্যামিলি ট্রিপ ছিল, তাই না? তখন আবার আনিয়ার সিন দেখানো হয়। আনিয়া ওই লিকিওরের সন্ধান খুঁজে পায় তার ডগির ফিউচার দেখার মাধ্যমে। এরপর আবার লয়েডের দিকে সিন চেঞ্জ হয়। তখন ইয়র বলে সেও এরকম করত, সে তার ভাইয়ের প্রতি যত্ন নিত না, যেভাবে লয়েড এখন আনিয়াকে ছেড়ে যাচ্ছে। ইয়র এই সকল কথা বলে লয়েডকে বোঝানোর চেষ্টা করে এবং লয়েড তখন তার ভুল বুঝতে পারে। তখন একজন রুম সার্ভিসের লোক তাদের গেটে এসে নক করে। লয়েড দেখে সাদা হ্যাট পরা ওই মেয়েটি তার কাছে এসেছে। বাই দ্য ওয়ে, এই মেয়েটির কোড নেম হলো নাইটফল। এরপর তারা বাহিরে গিয়ে কোড ল্যাঙ্গুয়েজে আবার কথা বলতে শুরু করে। তখন লয়েড বলে এখানে শুধু আমরা দুজনেই আছি, সাধারণভাবে কথা বলো। এখানে শুধু আমরা দুজনেই আছি? তার ক্রাশের মুখ থেকে নাইটফল এ কথা শুনে হ্যাং খেয়ে যায়। এরপর সিন চেঞ্জ হয় ইয়রের দিকে। ইয়র আনিয়ার রুমে গিয়ে দেখে আনিয়া রুমে নেই। এরপর টুয়াইলাইট এবং নাইটফলের মধ্যে কথা হচ্ছে। নাইটফল মাইক্রোফিল্মের সব বিষয়গুলো খুলে বলে। তখন ইয়র বাইরে এসে লয়েডকে বলে আনিয়া ঘরে নেই। তারপর তারা আনিয়ার রেখে যাওয়া একটা চিঠি দেখতে পায় এবং তারা আনিয়াকে খুঁজতে বের হয়। তখন আমরা দেখি আনিয়া দৌড়ে যাচ্ছে এবং ওই লিকিওরটি খুঁজতে বের হয়েছে। আর তখন মিলিটারিরাও আনিয়াকে খুঁজছে ওই মাইক্রোফিল্মটার জন্য। তারপর আনিয়া ওই লিকিওরটি পেয়ে যায় এবং সেটা সে কিনে নেয়। এরপর আনিয়া যাওয়ার পথে ট্রেনে থাকা ওই দুইজন মিলিটারির লোক এসে আনিয়াকে ধরে নিয়ে যায়। তারপর কর্নেলের সিন দেখানো হয়, তারা মাইক্রোফিল্ম পেলেই এখান থেকে চলে যাবে, আর যেভাবেই হোক যুদ্ধ লাগাতে হবে এ কথা বলে কর্নেল। লয়েড এবং ইয়র আনিয়াকে খুঁজে বেড়াচ্ছে এবং তারা এক স্থানে আনিয়ার ডগকে পড়ে থাকতে দেখে। ওই কুকুরের মুখ থেকে লয়েড এক টুকরো কাপড় পায়। যখন মিলিটারিরা আনিয়াকে কিডন্যাপ করছিল তখন ওই ডগিটা ওই কিডন্যাপারদের একজনকে কামড়ে দিয়েছিল এবং তাদের থেকে এক টুকরো কাপড় ছিঁড়ে নিয়েছিল। এই কাপড়টা দেখেই লয়েড বুঝতে পারে যে আনিয়াকে মিলিটারিরা কিডন্যাপ করেছে। তারপর কর্নেলের সামনে আনিয়াকে আনা হয়। আনিয়া বলে তুমি আমার মেরে মেরে লুট করেছো। কর্নেল বলে তার আগে তুমি আমার চকলেট চুরি করেছো। তারপর আনিয়া বলে তার মানে তুমি ডাকাতদের সর্দার, তাই না? তখন কর্নেল বলে তুমি চকলেট খাওয়ার পর এখন পর্যন্ত কি বাথরুমে গিয়েছো? আনিয়া বলে তুমি কি 2 নাম্বার করার কথা বলছো? এরপর আনিয়া কর্নেলের মনের কথা শুনে বুঝতে পারে গুপ্তধন চকলেটের মধ্যে লুকানো ছিল। কর্নেল মনে মনে ভাবছে মাইক্রোফিল্মটা পেয়ে গেলেই একে খতম করে দিব, আর আনিয়া এটা শুনে ভাবে সে 2 নাম্বার করলেই তাকে মারা যেতে হবে। তখন
আনিয়া বলে আনিয়া এতটাই ভদ্র যে সে 2 নাম্বারের মতো অসভ্য কাজ কখনোই করতে পারে না। বিষয়টা অনেক কিউট ছিল। যাই হোক, তারপর তারা তাদের উড়োজাহাজ নিয়ে ওই স্থান থেকে রওনা দেয়। এরপর সিন চেঞ্জ হয় লয়েডের দিকে। লয়েড একটা ছোট প্লেনের উপর বসে আছে এবং সে একটা রেডিও সিগন্যালের জন্য অপেক্ষা করছে। তখনই সে আনিয়ার আওয়াজ শুনতে পায় এবং সে শুনতে পায় আনিয়া ওই মাইক্রোফিল্মটি খেয়ে ফেলেছে এবং সে অবাক হয়ে যায়। তখন সে ইয়র্কে বলে আনিয়া মিলিটারিদের কাছে, আমি তাকে নিয়ে আসতে যাচ্ছি। তারপর সে রওনা দেয় এবং ইয়র্কে এখানেই থাকতে বলে। তারপর লয়েড যখন প্লেন নিয়ে উড়েই যাবে তখন ইয়রের ফ্যামিলির একতার কথা মনে পড়ে। তাই সে ওই প্লেনের চাকা ধরে ঝুলন্ত অবস্থায় ওই প্লেনের ভিতরে ঢুকে যায় এবং সেও লয়েডের সাথে যায় আনিয়াকে বাঁচাতে। এরপর নাইটফলের সিন দেখানো হয় সে মিলিটারির রাডার চেম্বারে অ্যাটাক করেছে। সেখান থেকে সে লয়েডকে কর্নেলের শিপের লোকেশন দিয়ে দেয়। তখন লয়েড বলে অনেক ভালো কাজ করেছো, তোমার মধ্যে একটা ব্যাপার আছে। এটা শুনে নাইটফল স্প্রিং এর মতো লাফালাফি শুরু করে এবং লয়েডকে বিয়ের জন্য প্রপোজ করে, কিন্তু দুঃখের বিষয় লয়েড সেটা শুনতে পায় না। যাই হোক, তারপর সিন চেঞ্জ হয় আনিয়ার দিকে। আনিয়ার অনেক ভয়ঙ্কর ভাবে 2 নম্বর চেপেছে আর সে এর জন্য ডান্স করছে। তারপর সে চলে যায় 2 নম্বরের একটি ফ্যান্টাসি জগতে। সেখানে দেখে কত শান্তিপূর্ণভাবে 2 নাম্বার করা সম্ভব। ওই ফ্যান্টাসি জগতে একটি গাইড এসে তাকে 2 নাম্বার করার গাইড করে। গাইস, কি একটা অবস্থা! এখানে 2 নাম্বারের একটা ফ্যান্টাসি জগতও রয়েছে, বাহ! তারপর সেই গাইড তাকে 2 নাম্বারের পথ দেখায় এবং সেই পথেই আনিয়া গমন করতে থাকে। ফ্যান্টাসি জগতে আনিয়ার এই জার্নিটা অনেক মজার বাট একটু অদ্ভুত। তারপর আনিয়া তার রিয়েল ওয়ার্ল্ডে ফিরে আসে এবং বলে এই 2 নাম্বারের গাইডটা আবার কে? তখন কর্নেল জিজ্ঞেস করে ও কি বাথরুমে গিয়েছে? না গেলে ওর পেট কেটে বের করো। তখন কর্নেলের ওই সোলজার আনিয়ার কাছে যায় পেট কেটে মাইক্রোফিল্ম বের করতে। এরপর সিন চেঞ্জ হয় লয়েডের দিকে। লয়েড পারমিশন চাচ্ছে তার প্লেন কর্নেলের শিপের ওপর ল্যান্ড করানোর জন্য। তখনই কর্নেলের শিপ লয়েডের উপর ফায়ার করা শুরু করে। অনেকক্ষণ ফায়ার করার পরও কর্নেল লয়েডের প্লেনকে ক্র্যাশ করাতে পারছিল না। এরপর সে লয়েডের উপর মিসাইল অ্যাটাক করায়, কিন্তু সেগুলো থেকেও লয়েড বেঁচে যায়। একটা সময় পর গিয়ে লয়েডের প্লেন কর্নেলের শিপের ওপর ক্র্যাশ করে। এতে কর্নেলের শিপ অনেক বড় সড়ো একটা ধাক্কা খায়। তখন আনিয়া ওই 2 জন সোলজারের হাত থেকে ছুটে পালিয়ে যায়। তারপর আমরা দেখি ক্র্যাশ করা প্লেন থেকে ইয়র এবং লয়েড বেরিয়ে আসে এবং লয়েড ছদ্মবেশে ওই শিপের মধ্যে ঢুকে পড়ে। এরপর কর্নেল এবং তার সাথীরা দেখে ইয়র শিপের উপর দিয়ে দৌড়ে যাচ্ছে। তখন তারা ইয়রের ওপর ফায়ার করা শুরু করে। তখন আমরা দেখি ইয়র ওই ফায়ারগুলোকে অনেক অথেন্টিক ভাবে ডিফেন্স করছে। এরপর একজন সোলজার ইয়রের উপর গ্রেনেড ছুঁড়ে মারলে সেই গ্রেনেডটিকে ইয়র রিফ্লেক্ট করে দেয় এবং সেটা ফিউল ট্যাঙ্কের উপর গিয়ে পড়ে আর সেখানে আগুন ধরে যায়। এরপর ইয়রও শিপের ভেতরে ঢুকে পড়ে। সে একজন সোলজারের মাথার ওপর ল্যান্ড করে। তারপর সে ওই সোলজারকে জিজ্ঞেস করে সে তার হাজবেন্ড এবং মেয়েকে দেখেছে কিনা। এরপর কমান্ড রুমের সিন দেখানো হয়। একজন সোলজার বলে ফিউল ট্যাঙ্কে যে আগুনটা ধরেছে সেটা ইঞ্জিন রুম পর্যন্ত চলে গেছে। তারপর কর্নেল অর্ডার দেয় অর্ধেক লোক দ্রুত ওই আগুন নিভাতে যাও। তখন ওই সোলজার বলে ওই মহিলার কি করব? কর্নেল বলে টাইপ এফ ওকে দেখে নিবে। এরপর আনিয়ার সিন দেখানো হয়। আমরা দেখি ওই 2 জন সোলজার্স আনিয়াকে তাড়া করছে। তারা আনিয়ার সাথে জিগজ্যাগ করছে। হঠাৎ করে আনিয়া তাদের চোখকে ফাঁকি দিয়ে একটা বাথরুমের ভিতরে ঢুকে পড়ে। তারপর অবশেষে সে তার অসম্পূর্ণ কাজকে সম্পূর্ণ করে। তারপর লয়েড একটি সোলজারকে হঠাৎ করে একটি রুমের ভিতরে টেনে নেয়। পরে সে ওই সোলজারের ভেষ ধারণ করে। তারপর ইয়র অনেকগুলো সোলজারের মাঝে গিয়ে বলে আপনারা কি আমার হাজবেন্ড এবং মেয়েকে দেখেছেন? তারা ইয়রকে দেখেই ফায়ার করা শুরু করে, কিন্তু ইয়র ওই ফায়ারগুলো থেকে বেঁচে যায় এবং সবগুলোকে ধোলাই দেয়। পরে বলে কতটা অভদ্র। এরপর সিন চেঞ্জ হয় আনিয়ার দিকে। আনিয়া ওয়াশরুম থেকে বের হলে তাকে ধরে আবার কন্ট্রোল রুমে নিয়ে যাওয়া হয়। এরপর আমরা আবার ইয়রকে দেখতে পাই সে একটা ধ্বংসপ্রাপ্ত জায়গা দিয়ে হেঁটে যাচ্ছে। তখন তার সামনে রোবট স্যুট পরা একটা লোক আসে আর এটাই হলো টাইপ এফ। এরপর আমরা দেখি টাইপ এফ এবং ইয়রের মধ্যে অনেক ভয়ঙ্কর একটা ফাইট শুরু হয়। এরপর সিন চেঞ্জ হয়। আমরা দেখি ছদ্মবেশ ধারণকারী লয়েড আনিয়াকে খুঁজছে। সে একজন সোলজারকে জিজ্ঞেস করে আনিয়া কোথায়? ওই লোকটি বলে আনিয়াকে কমান্ড সেন্টারে নিয়ে যাওয়া হয়েছে। তারপর আমরা আনিয়াকে দেখতে পাই মিলিটারিরা আনিয়াকে বেঁধে রেখেছে। কর্নেল জিজ্ঞেস করে তোমরা কি ওর কাছ থেকে চিপ পেয়েছো? মিলিটারিরা বলে না, পাওয়া যায়নি, ও টয়লেটে গিয়েছিল, হয়তোবা বেস ট্যাঙ্কের কোথাও থাকতে পারে। তখন কর্নেল বলে এমনটা হতে পারে চিপ এখনো ওর পেটের ভিতরেই আছে, ওকে বন্দি করে রাখো। তখন মিলিটারিরা জিজ্ঞেস করে আমরা এখন কি করব?
কমান্ডার বলে তোমরা যে ওই মাইক্রোচিপটা খুঁজে বের করো। তারপর তারা যাওয়ার সময় আনিয়ার নামে উল্টাপাল্টা বলছিল। তখন লয়েডও ছদ্মবেশে তাদের পাশ দিয়ে যাচ্ছিল। লয়েড তাদের দুজনের কথা শুনে তাদেরকে ধোলাই দেয়। এরপর লয়েড ছদ্মবেশে কমান্ড রুমে আসে। তখন সে কর্নেলকে বলে বেসমেন্টে আগুন লাগার বিষয় আপডেট ছিল। কর্নেল বলে পরে শুনবো। এরই সাথে সে আনিয়াকেও খুঁজছিল। তখন আনিয়া লয়েডের মনের কথা শুনতে পায় এবং বুঝতে পারে যে তার বাবা তাকে খুঁজছে। তখন আনিয়া তাকে বেঁধে রাখা পাইপের সাথে তার মাথা দিয়ে অনেক জোরে জোরে আঘাত করে। এতে লয়েডও আনিয়ার লোকেশন পেয়ে যায়। এরপর লয়েড তার জামার একটা বুতাম আনিয়াকে বন্দি করা বেসমেন্টের ঢাকনার সামনে ছুঁড়ে মারে এবং সে ওই বুতামটা নিয়ে দাঁড়াতেই যাবে তখনই তাকে গুলি করা হয়। অর্থাৎ কর্নেল বুঝে পেলে যে এটা তাদের শত্রু আর তাদের মধ্যে তখন অনেক বড় একটা ফাইট শুরু হয়। ফাইটের এক পর্যায়ে কর্নেল লয়েডের দিকে একটা বিষাক্ত গ্যাস ছুঁড়ে মারে। এতে লয়েড নিঃশ্বাস নিতে পারছিল না। তখন অনেক প্রচেষ্টার পর আনিয়া তার বাঁধন ছিঁড়ে ফেলে এবং সে দড়িগুলো ছিঁড়তে গিয়ে তার সামনে থাকা অনেক বাটনের উপর গিয়ে বাড়ি খায়। এতে ওই শিপের সব জানালাগুলো খুলে যায় এবং বিষাক্ত গ্যাসটা বাইরে বের হয়ে যায়। ঠিক ওই সময় লয়েড কর্নেলকে ধরে নেয় এবং সে কর্নেলের ছদ্মবেশ ধারণ করে। তখন আমরা দুইটা কর্নেল দেখতে পাই এবং দুজনেই নিজেকে আসল কর্নেল দাবি করছে। অর্থাৎ লয়েড এখানে বিষয়টা অনেক কনফিউজিং করে তোলে। তারপর লয়েড আসল কর্নেলকে মেরে অজ্ঞান করে দেয়। তারপর সে নিজেই কর্নেল সেজে অর্ডার দেওয়া শুরু করে এবং সবাইকে ওই স্থান থেকে চলে যেতে বলে। সিন চেঞ্জ হয় ইয়রের দিকে। আমরা দেখি ইয়র এবং টাইপ এফ অনেক ভয়ঙ্কর একটি ফাইট করছে। ইয়র টাইপ এফ কে মারার জন্য অনেক চেষ্টা করছে কিন্তু সে তার সামনেই যেতে পারছে না আর টাইপ এফ ইয়রের উপর ফায়ার করেই যাচ্ছে। তখন ইয়র একটা ফোন দিয়ে আটে এবং সে টাইপ এফ কে একটা লাস্ট ওয়ার্নিং দেয়। ইয়র বলে আমি এখানে শুধু আমার হাজবেন্ড এবং মেয়েকে খুঁজতে এসেছি, আমি কোনো ফাইট করতে চাই না, তুমি চাইলে এখনো পিছোতে পারো। টাইপ এফ বলে তাদের বাঁচাতে চাইলে মোকাবিলা করো আর না হলে তুমিও পূর্ব পশ্চিমের যুদ্ধের মধ্যে মারা যাবে। তারপর ইয়র টাইপ এফ এর ক্লোজ রেঞ্জে এসে ফাইট শুরু করে। সে টাইপ এফ এর চারপাশে ঘুরতে থাকে। তার কিছুক্ষণ পর আমরা দেখি ইয়র লয়েডের দেওয়া লিপস্টিক দিয়ে টাইপ এফ এর চারপাশে একটা সার্কেল তৈরি করেছে। তারপর ইয়র বলে ওই লিপস্টিকের মধ্যে প্রচুর পরিমাণে অয়েল আছে আর যা আগুনের সংস্পর্শে আসলেই আগুন ধরে যাবে। তারপর ইয়র ওই সার্কেলের মধ্যে ওই লিপস্টিক দিয়ে আগুন ধরিয়ে দেয় আর এভাবেই টাইপ এফ খতম হয়ে যায়। এরপর সিন চেঞ্জ হয় আনিয়া এবং লয়েডের দিকে। আনিয়া দৌড়ে এসে লয়েডকে জড়িয়ে ধরে। তখন আনিয়ার ব্যাগ থেকে ওই চেরি লিকিউরটি পড়ে যায় আর লয়েড সেটা দেখে বুঝতে পারে কি কারণে আনিয়া হোটেল থেকে একাই বেরিয়ে এসেছিল। এরপর ইয়রও ওই স্থানে চলে আসে। লয়েড ইয়রকে দেখে অবাক হয়ে যায়। লয়েড বলে তুমি এখানে কি করছো? ইয়র বলে আমি শেষ মুহূর্তে আপনার প্লেনে উঠে গিয়েছিলাম, আমরা ঠিক করেছিলাম না যে আমরা সবসময় একসাথেই থাকবো। তখন তাদের দুজনের মধ্যে একটু কনফিউশন হয় এই বিষয়টা নিয়ে যে আনিয়াকে এরা কেন ধরলো। এরপর আনিয়া বুদ্ধি করে টপিক ঘুরিয়ে দেয়। আনিয়া বলে তারা চকলেট ডাকাচ্ছিল। আনিয়া বলে আনিয়া ট্রেনে বসে তাদের চকলেট খেয়ে নিয়েছিল, তাই তারা আনিয়াকে কিডন্যাপ করেছে। তখন লয়েড ইয়রকে ভুলভাল বুঝাতে থাকে আর ইয়র ভুলভাল বুঝার অ্যাক্টিং করতে থাকে। তারপর তারা দুজনেই আনিয়াকে অন্যের জিনিস চুরি করার জন্য বকাবকি করে। তখন আনিয়া তার বাবা মা দুজনকেই সরি বলে। তারপর দেখতে দেখতে ধ্বংস হওয়া ওই উড়ন্ত শিপটা একটি শহরের মধ্যে চলে আসে। তখন আনিয়া, ইয়র এবং তার বাবা লয়েড তিনজনের অনেক প্রচেষ্টার পর ওই ধ্বংসপ্রাপ্ত উড়ন্ত শিপকে একটি লেকের মধ্যে ক্র্যাশ করাতে সক্ষম হয়। তারপর আনিয়া তার ফ্যামিলির সাথে এভাবেই একটা মজাদার রোমাঞ্চকর অ্যাডভেঞ্চার শেষ করে। এরপর লয়েড ওই মাইক্রোফিল্মটি খুঁজে পায় যেটা আনিয়ার দাঁতের মধ্যে ফেসেছিল। তারপর ইয়রের ভাইয়ের সিন দেখানো হয়। আমরা দেখি ইউরি তার দেশের সম্মান রক্ষার্থে মিলিটারিদের ভুলভাল কার্যকলাপের প্রমাণ লোপাট করছে আর সে বলে এখানেও টুয়াইলাইটের হাত ছিল। অর্থাৎ সে লয়েডের আসল পরিচয় জানে না কিন্তু সে টুয়াইলাইটকে চিনে। এরপর সিন চেঞ্জ হয় লয়েডের হেডকোয়ার্টারে। সে ওই মাইক্রোচিপটি হ্যান্ডেলার কাছে ফেরত দেয়। তখন লয়েড বলে তাহলে আমাদের অপারেশন স্ট্রিট কি এখন সুরক্ষিত থাকবে? তখন হ্যান্ডলা বলে অপারেশন স্ট্রিট এখন তুমিই চালাবে। লয়েড বলে তাহলে ডেপেলের কি হবে? হ্যান্ডলা বলে ওই গাধাটা একটি মেয়ের সাথে ধরা পড়েছে আর এতে তার মিস্টার শ্বশুর তাকে লাথি মেরে বের করে দেয় এবং অপারেশন স্ট্রিক্ট তোমাকেই জারি রাখতে বলেছে। তারপর ফরজার ফ্যামিলি অনেক সুন্দর একটা মুহূর্ত অতিবাহিত করে। তারপর সিন শিফট হয় আনিয়ার স্কুলে। আনিয়া স্কুলে তার কম্পিটিশনে মেরে মেরে তৈরি করছে কিন্তু সেই কম্পিটিশনে একটা দুর্ঘটনা ঘটার কারণে সেটা পোস্টপন্ড হয়ে যায়। এরপর আনিয়া বাড়ি ফিরে আসে। তো নতুন কম্পিটিশনের জাজ হবে ভাইস প্রিন্সিপাল। তখন লয়েড বলে ভাইস প্রিন্সিপালের পেরিপুটিং অনেক পছন্দ, যেটা সাউথের একটা অঞ্চলে তৈরি
তৈরি করা হয়। তারপর তারা নতুন একটা অ্যাডভেঞ্চারের জন্য প্রস্তুত হয়, আর এভাবেই এই মুভিটা সমাপ্ত হয়। তো গাইস, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যদি এই মুভিটার উপর ভালো রেসপন্স আসে তাহলে আমি আরও মুভি এক্সপ্লেনেশন নিয়ে আসবো। তো গাইস, আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।